আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা সবাই? শুনতে পাচ্ছি? আমি খুবই দুঃখিত, আপনাদের আজকে 8টায় লাইভ নেওয়ার কথা, কিন্তু খুবই দুঃখিত, একটা ব্যক্তিগত ঝামেলায় আমি করতে পারি নাই, মানে যথাসময়ে শুরু করতে পারি নাই। আর তাছাড়া আমি শারীরিকভাবেও একটু ফিট না আসলে। অনেকে যারা আছেন দেখতে পাবেন আমার আসসালামু আলাইকুম। ঠিক মতো শুনতে পাচ্ছি? আচ্ছা, দেখতে পাবেন আমার এই ঠোঁটের ডান পাশে, এই পাশে জট ঠোসা পড়েছে, যার কারণে এরকম এতটা পরিপাটি হয়ে আসতে পারিনি আজকে, কারণ এতটা ব্যস্ত। আজকে অফিস করছি, কালকে তো সারাদিন বৃষ্টি, কোনো কাজ করতে পারি নাই। আর বাজেটের ফাইলটা আসলে যে ব্যাপারটা হয়েছে, বাজেটের ফাইলটা প্রায় 216 পৃষ্ঠার একটা ফাইল। এটা না পড়ে আসলে কোনো কাজ করা যায় না, কারণ যত রিসোর্স থাকুক না কেন এগুলো সম্পর্কে কথা টথা বলতে হয়। আর আপনারা জানেন গত বছর আমরা যে লাইভটা নিয়েছিলাম, ঠিক আবার মানে প্রতি বছরই আমরা নিচ্ছি, গত বছর আর একটু পরে নিয়েছিলাম, কারণ গত বছর মানে আমাদের এরকম প্ল্যান ছিল না, হঠাৎ করে মাথায় আসলো, তারপরে আমরা নিয়েছি। যাই হোক, আজকে আমাদের লাইভের বিষয় হচ্ছে বাজেট সংক্রান্ত যেসব পড়াশোনা, বাজেট থেকে আপনি কী পড়বেন, কীভাবে পড়বেন, কোথায় কোনটা কাজে লাগাবেন, প্রিলিতে কোনটা কাজে লাগাবেন, রিটেনে কোনটা কাজে লাগাবেন, এই টাইপের কথাবার্তা। বাজেট থেকে প্রতি বছর কিছু না কিছু কোশ্চেন আসে। বিজনেস ফ্যাকাল্টি এখনকার সময় খুব মানে অনেক দিন যাবৎ প্রশ্ন করতেছে। তো বিজনেস ফ্যাকাল্টির খুব পছন্দের টপিক কিন্তু বাজেট। আর বাজেট সংক্রান্ত মানে পুরো বাজেটের পর্যালোচনা নিয়ে একটা রাইট আপ আসছিল, একটা ফোকাস রাইটিং আসছিল, সেটা 16-17 সালের দিকের কথা। তো আবার ইংরেজিতে একটা রাইট আপ আসছিল, সেটা দিয়েছিল হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে, এই কোশ্চেন করেছিল বিএবিএম। তো এটা হলো ব্যাংকের কথা বলছি। তো সেই হিসাবে আপনার বাজেটকে আপনি আসলে এড়ায় যেতে পারবেন না, বাজেটকে ফেলনা না বাজেটটা। তো আমরা আজকে হচ্ছে অনেক কঠিন জিনিস বাজেট অনেকের কাছে মনে হয়, কিন্তু বাজেটে আসলে আপনাদের অর্থনীতি কীভাবে চলবে, অর্থনীতির অ্যাজাম্পশন কী হবে, ক্রান্তিকালীন সময় আমরা কি করব, আমাদের উন্নয়ন অবস্থা কি হবে, অনুন্নয়ন বাজেটের কী অবস্থা হবে, সব কিছু মিলিয়ে টিলিয়ে কথাবার্তাগুলো থাকে। কারণ 216 পেজের একটা ফাইলের মধ্যে ডেফিনেটলি শুধু কাঠখোট্টা কথাবার্তায় থাকে না, এখানে এনজয় করার মতো অনেক জিনিস থাকে। তো আমরা ছোটোবেলা থেকে যেহেতু এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে আসছি, যার কারণে বড়োবেলাতেও সে আমরা ভয় পাই। কিন্তু আমরা আপনাদের এই ভয়টা কাটিয়ে দেওয়ার জন্য আজকে হচ্ছে একটুখানি কষ্ট করে লাইভটা নেই আর কি। আশা করি ভালো লাগবে আপনাদের। আর যারা লাইভটা শেয়ার করে দিতে চান তারা একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের ক্লাসের যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করার পরে আপনি দেখেন কপি লিঙ্ক আছে। এই কপি লিঙ্কটাকে জাস্ট আপনি হচ্ছে আপনার প্রোফাইলে শেয়ার করে দেবেন। আমি আমার অন্য একটা সেকেন্ডারি আইডিতে এটা শেয়ার করছি, দেখুন জাস্ট খালি শেয়ার, আপনি শেয়ার করে দিবেন, আপনার কাজ শেষ। তাহলে কী হবে, আপনার সাথে আপনার বন্ধুবান্ধবরাও ক্লাসটা দেখতে পাবে। এটার একই সাথে উপকারিতা অনেক আছে, কারণ এই ধরনের ক্লাস সাধারণত আমরা কেউ নেই না, এ ধরনের ক্লাস কেউ নেই না এখন পর্যন্ত। তো আমি চেষ্টা করছি এই ক্লাসটাকে আসলে কন্টিনিউ রাখার জন্য। কন্টিনিউশন থেকে গত বছর আমরা নিয়েছিলাম, এই বছর আমরা নিচ্ছি। আচ্ছা, আর বকবকানি করা যাবে না ভাই, আমরা ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, এবার বাজেটের যে স্লোগান, সেটা হচ্ছে কোভিডের আঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন। বুঝতে পারছেন, কোভিডের আঘাত ছিল একটা সময়, সেই আঘাতটা এখন একটুখানি মিটিগেট হচ্ছে, প্রশমন হচ্ছে। সেই প্রশমিত আঘাতটার সাথে সাথে আমরা কি করছি, উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখছি। তাহলে কী উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখছি আমরা সেটা দেখব। আর 51তম প্রস্তাবিত বাজেট, সবাই আমরা জানি 51তম প্রস্তাবিত বাজেট, কারণ কততম বাজেট এটা গুরুত্বপূর্ণ আসে। এটা আমাদের বাজেট, মোট টোটাল বাজেট হচ্ছে 6,78,064 কোটি টাকা, যেটা হচ্ছে মোট টোটাল জিডিপির 15.2%, টোটাল জিডিপির 15.2%। হ্যাঁ, আচ্ছা। অ্যান্ড দেন আয় হচ্ছে 4,33,000 কোটি টাকা। এখন এই 4,33,000 কোটি টাকা কোত্থেকে আসবে? রাজস্ব থেকে আসবে 3,70,000 টাকা, আর বাকি 63,000 টাকাটা আসবে রাজস্ব বাদে অন্যান্য যেসব সেক্টর থেকে। ঠিক আছে? আর তাহলে আপনার হলো, এটা হলো আয়, আর এটা ছিল বাজেট। মানে কি? বাজেট মানে হচ্ছে ব্যয়। আছে না যে আমরা যখন কোনো কিছু কিনতে যাই, মোবাইল কিনতে গেলে, মোটরসাইকেল কিনতে গেলে বা ল্যাপটপ কিনতে গেলে, ঠিক আছে, যখন দোকানদার 50,000 টাকা দাম যায়, তখন আমরা বলি আমার এটা বাজেটের বাইরে। তার মানে কি? এটা আমার ব্যয় ক্ষমতার বাইরে বিষয়টা। ঠিক আছে? তার মানে হলো বাজেট মানে হলো ব্যয়, আমরা যা ব্যয় করবো এক বছরে একটা দেশের জন্য, বাংলাদেশের জন্য, এটা হলো বাজেট, হচ্ছে ব্যয়, আর এটা হচ্ছে আয়। তাহলে আপনি তো বাজেটের ব্যয় থেকে আয় অনেক কম করছেন। তার মানে কি? তার মানে কি আপনি ঘাটতির মধ্যে পড়ে গেছেন, ঋণের মধ্যে পড়ে গেছেন, দেনার মধ্যে পড়ে গেছেন। এখন এই ঘাটতিটা কত? 2,45,064 কোটি টাকা আছে, কিন্তু আবার মনে করেন না এটা অন্য কিছু। হ্যাঁ, আচ্ছা,
এই ঘাটতিগুলো আপনি এখন কীভাবে মিট আপ করবেন? হাউ ক্যান ইউ মিট আপ ইট? তাহলে আপনি মিট আপ করবেন অভ্যন্তরীণ ঋণ থেকে, বিদেশি ঋণ থেকে, অনুদান থেকে। এই 3টা ক্যাটাগরি থেকে বাংলাদেশ সাধারণত এটা করে থাকে। এবং একটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, অনুদানটা খেয়াল করেন, 3,271 কোটি টাকা এটা হচ্ছে অনুদান থেকে আসতেছে। তো অনুদানের সংখ্যা কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে কমছে, এটা কিন্তু খুব বড় ধরনের একটা প্যারামিটার। গত বছর 4,000 সামথিং ছিল। বিদেশি ঋণ প্রয়োজন নাই জানার খুব একটা। অভ্যন্তরীণ ঋণের একটা অংশ যাবে ব্যাংক ঋণ থেকে। অভ্যন্তরীণ ঋণের একটা অংশ আপনি ব্যাংক ঋণ থেকে আপনাকে নিতে হবে, হ্যাঁ। কারণ ব্যাংক ঋণ থেকে আপনি পাবেন নিলেন 1,06,334 কোটি টাকা। ব্যাংক ঋণ গত বছর ছিল সম্ভবত 76,000 সামথিং কোটি টাকা, সেই জায়গায় এখন কিন্তু প্রায় 30,000 প্লাস কোটি টাকা বাড়ছে। ব্যাপারটা বুঝছেন? তাহলে অভ্যন্তরীণ আপনার যেসব সম্পদ আছে, অভ্যন্তরীণ যেসব রিসোর্সেস আছে, রিসোর্স বলতে সম্পদ বলতে আমি এসে টাকা বোঝাচ্ছি আর কি। আপনি যদি অভ্যন্তরীণ এসব ফান্ড থেকে, এসব সোর্স থেকে বেশি পরিমাণ টাকা নেন, তাহলে সেই অভ্যন্তরীণ ফান্ডটা কিন্তু মানে নিজেদের যদি কোনো বিনিয়োগ পরিকল্পনা থাকে তখন কিন্তু সেটা তারা ওইভাবে করতে পারে না, যদি সরকার খুব বেশি ঋণ নিয়ে নেয়। আবার এখানে কিছু আছে সঞ্চয়পত্র থেকে আসবে, কিছু অংশ ট্রেজারি বন্ড, অন্যান্য আরও বন্টন থেকে সরকার নিবে। এডিপি বরাদ্দ করা হয়েছে 2,46,066 কোটি টাকা এডিপি। আর সর্বোচ্চ বরাদ্দ জনপ্রশাসন, শিক্ষা ও প্রযুক্তি, পরিবহন ও যোগাযোগ। জনপ্রশাসনে গতবারও বরাদ্দ বেশি ছিল, এইবারও বরাদ্দ জনপ্রশাসনে মোটামুটি রকম বেশি। কারণ জনপ্রশাসনের আসলে যে পরিমাণ খরচ, সেই হিসাবে আসলে মানে অন্য কিছুতে সেভাবে খরচ করা যাচ্ছে না। বাংলাদেশ জনপ্রশাসন এখন আস্তে আস্তে যদি ডিসেন্ট্রালাইজ হয় বিভাগগুলো, দেখবেন খরচ আরও বাড়ছে। তো খরচ আরও বাড়লে যেটা হবে, পরবর্তীতে ওই নিজ ডিসেন্ট্রালাইজড অর্গানাইজেশনগুলোকে নিজ আয়ে চলতে বলবে আর কি, কিছু কিছু আয়ের সংস্থান করার কথা বলবে আর কি। যাই হোক, এটা অনেক পরের ব্যাপার। এবার বাজেটে অগ্রাধিকার রাখা হয়েছে কী? অগ্রাধিকার রাখা হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, যা থামেন এখানে। আমরা এতক্ষণ খুব গদবাদা কথাবার্তা বলছি, কাঠখোট্টা আলাপ আলোচনা, কিন্তু এখন এই যে অগ্রাধিকারে আমরা বলছি মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ, থামলেন আপনি। মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সংক্রান্ত যে কোনো টপিক, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ সংক্রান্ত যে কোনো টপিক, সেই টপিকে আপনি এই শব্দটা ব্যবহার করতে পারবেন, এই লাইনটা ব্যবহার করতে পারবেন যে এবারে বাজেটে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্ববহ সরকার এটা নিয়ে ভাবছে, এটা বোঝানোর জন্যই আপনি ওই কথাটা সেখানে লিখতে পারেন। খাদ্য নিরাপত্তা মানে হচ্ছে ফুড সিকিউরিটি খুব ভাইটাল জিনিস। অনেকবার এটা চাকরির পরীক্ষাতে আসছে, সেটা ফোকাস রাইটিং হিসেবে আসুক, অথবা ট্রান্সলেশন হিসেবে আসুক, অথবা অন্য কোনো জায়গাতে আসুক, যেভাবে আসুক না কেন, ফুড সিকিউরিটি খুব ভাইটাল একটা জিনিস। খেয়াল করেন, এবার বাজেটেও ফুড সিকিউরিটিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবার মানব সম্পদ উন্নয়ন জিনিসটা খেয়াল করেন, মানব সম্পদ উন্নয়নটাকেও 3 নম্বর অগ্রাধিকার পয়েন্টে দেওয়া হয়েছে। আমরা গত বছর একটা ব্যাংকের পরীক্ষাতে আসতে দেখছি মানব সম্পদ উন্নয়নে শিক্ষার অবদান, এই সংক্রান্ত একটা ফোকাস রেটিং আসছে। তো আপনার কিন্তু একটা পয়েন্ট অলরেডি একটা তৈরি হয়ে আছে যে বাজেটে এবারের 22-23 অর্থ বছরের বাজেটে মানব সম্পদ উন্নয়নকেও গুরুত্ব আরোপ করা হয়েছে। কারণ মানব সম্পদ যদি উন্নয়ন না হয়, এইসব প্রাকৃতিক সম্পদ কোনো কাজে লাগবে না যদি আপনি সম্পদটাকে কাজে লাগাতে না পারেন। এগুলোতে আমরা কাজে লাগাবো, আমরা যারা মানব সম্পদ হিসেবে তৈরি হবে একটা সময়, আপনারা যারা হবেন তারা এগুলোকে কাজে লাগাবেন। দেশকে যারা ব্র্যান্ডিং করবেন, প্রমোট করবেন মানব সম্পদ তৈরি হয়ে, তারা এগুলোকে কাজে লাগাবেন, তাই তো? অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি, এটা একটা ভাইটাল পয়েন্ট। অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধির আরেকটা যে মূল বিষয়, এটা কোথায় কাজে লাগাবেন? এই পয়েন্টটা কাজে লাগাতে পারবেন হচ্ছে আপনি এফডিআইতে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। কিছুদিন আগে ওই যে আংটার্ডের একটা, বা মোস্ট প্রবলি গত সপ্তাহে বা এই সপ্তাহেই আংটার্ডের দেওয়া হয়েছে একটা, এই বাংলাদেশের এফডিআইয়ের কী অবস্থা সে সংক্রান্ত একটা ইনফরমেশন দেওয়া হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাতে খুব ভালোভাবে লেখা আছে, আপনারা ওইখান থেকে নোট করতে পারেন। কারণ আপনি যদি অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি করতে না পারেন, আপনি 2026 সালে যখন এলডিসি গ্র্যাজুয়েটেড হবেন এবং আপনার থেকে যখন জিএসপি ফ্যাসিলিটিগুলো উঠিয়ে নিবে, এবং একই সাথে যখন আপনি প্যাটেন্ট ওয়েবার পাবেন না ওষুধ শিল্পে, তখন কিন্তু আপনাকে অভ্যন্তরীণ বিনিয়োগ যদি না থাকে, আপনি কিন্তু ধরা খাবেন। কারণ তখন মুক্ত বাণিজ্যের একদম ক্রুশিয়াল মোমেন্টে বাংলাদেশ থাকবে। যখন যেটা হবে, বিদেশ থেকে আপনি তো বিদেশে পোশাক রপ্তানি করে কোনো জায়গায় একচেটিয়া বাজার বাংলাদেশের পোশাক রপ্তানিতে। তো ভিয়েতনাম যদি আপনার কাছ থেকে খুব কম রেটে পোশাক রপ্তানি করতে পারে, তৈরি পোশাক রপ্তানি করতে পারে, বাংলাদেশে কিন্তু কেউ আসবে না, বুঝতে পারছেন? তো আপনাকে অভ্যন্তরীণ বাজারকে আরও বেশি বড় করতে হবে, আশেপাশের বাজারকে আরও বেশি বড় করতে হবে। বাজারকে আপনি যত বেশি ভার্সাটাইল করবেন, তত বেশি আপনার বিনিয়োগের সম্ভাবনা তত বেশি বাড়বে, তাই নয় কি? যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনারা এখন যারা মোবাইল ফোনে ভিডিওটা দেখছেন, অনেকেই এখন টাইপ-সি পোর্টে হেডফোন লাগিয়ে শোনেন, অনেকেই ব্লুটুথে হেডফোন লাগিয়ে শোনেন, অনেকেই 3mm জ্যাকে হেডফোন লাগিয়ে শুনতেছেন। ব্যাপারটা খেয়াল করছেন? সেম জিনিস আপনি শুনছেন, কিন্তু তিনজন তিন রকম করে শুনছেন। এবং একটা সময় পরে
3mm জ্যাক বা ইউএসবি টাইপ আপনার টাইপ 2 টাইপ মানে টাইপ 2 যেই পোর্টটা সেই পোর্টটা মোবাইলে থাকবে না, সব টাইপ সি হয়ে যাবে, মানে টাইপ বি টাইপের যেটা আছে এটা থাকবে না, সেটা সব টাইপ সি হয়ে যাবে, কারণ টাইপ সিটাকে খুব সহজেই ইনসার্ট করা যায় মোবাইলের ভিতরে, কিন্তু টাইপ বিটাকে একদম ভালো মতো দেখতে হয় কোনটা কোন পাশে সোজা কোন পাশে উল্টা দেখে তারপর করতে হয়, তাই না? এটা আমাদের মানে স্বাচ্ছন্দ্যময়তাকে হ্যাম্পার করে, যার কারণে টাইপ সিটা এত বেশি জনপ্রিয় হচ্ছে। আস্তে আস্তে টাইপ সির হেডফোন এখন বেশি জনপ্রিয় হয় না, আস্তে আস্তে হয়ে যাবে, এখন টাইপ সির কনভার্টার বেশি জনপ্রিয়, এবং কনভার্টার দামও অনেক বেশি। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনাকে আস্তে আস্তে কিন্তু অভ্যন্তরীণ বাজারে আপনাকে বাধ্য না করলে আপনি অভ্যন্তরীণ বাজার বা যে কোনো বাজারের সাথে, নতুন বাজারের সাথে আপনি ইউজ টু হবেন না। হ্যাঁ, এইটা করতে হবে, এটা না করলে অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়বে না। কর্মসৃজন এবং পল্লী উন্নয়ন, কর্মসৃজন এবং পল্লী উন্নয়ন, আপনারা জানেন যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে পরিমাণ কর্মসংস্থানের প্ল্যানিং নেওয়া হয়েছে সেইটাকে প্রমোট করে হচ্ছে 2041 সালের আমাদের 2041 সালে ভিশন 2041 যে মাস্টার প্ল্যান, সেই প্ল্যানকে প্রমোট করে। সেই প্ল্যানের দিকে আসলে আলটিমেটলি সেই প্ল্যানের দিকে তাকাই আছে বাংলাদেশ। তো তার জন্য ছোটোভাবে সেগমেন্ট ওয়াইজ আমরা কিন্তু আগাচ্ছি। সেখানে প্রেক্ষিত পরিকল্পনা নেওয়া হয়েছে, প্রেক্ষিত পরিকল্পনার প্রথম ধাপ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা বলা হচ্ছে, সেখানে আপনার কর্মসৃজন এবং পল্লী উন্নয়নকে জোর দেওয়া হয়েছে, এবং সেই প্রেক্ষিত থেকে কিন্তু এবারের বাজেটে 5 নম্বরে অগ্রাধিকার যে বেসিসটা, সেখানে কর্মসৃজনকে আপনার পল্লী উন্নয়ন এবং কর্মসৃজন হিসেবে 5 নম্বর পয়েন্টকে রাখা হয়েছে। আপনি এই যে পয়েন্টগুলো দেখলেন, এটা কিন্তু আপনি কোথাও আসবে না কোনো পরীক্ষায়, যে বাজেটের অগ্রাধিকার দেওয়া হয়েছে কোথায় লেখেন, কোথাও আসবে না, সাধারণত আসার চান্স খুব কম। কিন্তু এই 5টা পয়েন্টকে আপনি ফোকাস রাইটিংয়ের বিভিন্ন রাইট আপে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের বাজেটের লক্ষ্যমাত্রাগুলোকে হচ্ছে খেয়াল করেন। মূল্যস্ফীতি 5.6%, জিডিপি গ্রোথ 7.5%, মাথাপিছু আয় হচ্ছে $3007 এগুলো হচ্ছে বাজেটের লক্ষ্যমাত্রা। এগুলা হয়তোবা এই মাসে বা আগামী মাসে যদি কোনো প্রিলিমিনারি পরীক্ষায় হয়তো তখন আপনি কমন পেতে পারেন, আদারওয়াইজ এটা আর পরে আর কোনো কাজে লাগবে না, কারণ এই লক্ষ্যমাত্রা পর্যন্ত থাকে। মূল যে জিডিপি গ্রোথ, মূল্যস্ফীতি, মাথাপিছু আয়, এগুলো আসলে মানে ভোলাটাইল, এগুলো টাইম টু টাইম চেঞ্জ হয়। এগুলা যদি পড়তে চান একদম পার্মানেন্টলি, তাহলে আপনি এটা পড়বেন হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা থেকে, যেটা কাজে লাগবে বেশি, ঠিক আছে? আর এই যে জিনিসগুলা এই যে পড়তেছেন অগ্রাধিকার খাত, এগুলো কিন্তু আপনি প্রায় 1 বছর কাজে লাগাতে পারবেন। বাজেটের যে তথ্য 1 বছর কাজে লাগাতে পারবেন। এবং আরেকটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, বাংলাদেশের জিডিপি এবং বিনিয়োগের যে শতাংশ, যে রেশিওটা, সেটা খেয়াল করেন 2021 এবং 22 সালে ছিল 24.81%, এবং 22 এবং 23 সালে এটা হলো 22 কি লিখলাম, আচ্ছা হ্যাঁ 2021 এবং 22 অর্থ বছরে ছিল 24.81%, এবং 22-23 অর্থ বছরে 24.94%। খুবই স্লাইটলি ডিফারেন্স, খেয়াল করেন। 24 ঠিক আছে, কিন্তু 81 আর হলো 94, 94 আর হচ্ছে আপনার 81, খুব বেশি পার্থক্য নাই, কিন্তু দশমিকের খুব পার্থক্য, 1ও পার্থক্য নেই। তার মানে আমাদের কিন্তু জিডিপি এবং বিনিয়োগের যে হার, সেটা কিন্তু আস্তে আস্তে কমছে। আপনি যদি জিডিপি এবং বিনিয়োগের রেশিওটাকে বাড়াইতে না পারেন, তাইলে আসলে আপনি যেটা মুখ থুবড়ে পড়বেন একটা সময়, যে যখন আমরা এলডিসি গ্র্যাজুয়েটেড হবো, তখন এই সমস্যাটা আমরা ফেস করবো বেশি। এবার বাজেটের আসলে চ্যালেঞ্জ, আপনি তো বাজেট বাস্তবায়ন করতে হবে আপনাকে। আপনি তো বাজেট করলে বসে থাকলে হবে না, যে বাজেট নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে তো আর হলো না। বাজেট নিয়ে বসে থাকার আগে বাজেটকে বাস্তবায়ন আপনি কীভাবে করবেন সেটা জানতে হবে। এখন বাজেট বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ নিয়ে আমি ফোকাস রাইটিং আসতে দেখছি অনেক জায়গায়, অনেক রাইটার আসতে দেখছি, সরকারি অনেক আপনার নন ক্যাডার পরীক্ষা অথবা 4র্থ শ্রেণী 3য় শ্রেণীর পরীক্ষাতে, 2য় শ্রেণীর পরীক্ষাতে এগুলো আসতে দেখছি, ব্যাংকের বাইরের পরীক্ষাতে। গুরুত্বপূর্ণ 9টা পণ্য কী কী? জ্বালানি তেল, এলএনজি, গম, সার, এটা সাধারণত জৈব সার না, এটা রাসায়নিক সার, পাম অয়েল, সয়াবিন তেল, কয়লা, ভুট্টা এবং চাল। আমদানিতে 8.2% বেশি মার্কিন ডলার পরিশোধ করতে হবে। তবে ভুট্টা উৎপাদনে বাংলাদেশের অবস্থা এখন অনেকটুকু ভালো, কিন্তু আসলে সব জায়গায় ভুট্টা হয় না, যার কারণে আমরা মানে ভুট্টাটা কিছু অংশ ভুট্টাকে দেশের বাইরে থেকে আমদানি করতে, শিশু পণ্য তৈরি করতে গেলে, কারণ আরও ভুট্টা অনেক কিছু পণ্যের সাবসিডিয়ারি প্রোডাক্ট। কোভিড-19 রিকভারি ইন্ডেক্স, সেটা হলো জাপানের নিক্কি মিডিয়া গ্রুপ বলছে যে কোভিড-19 রিকভারি ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান হচ্ছে পঞ্চম। 112টা, বিশ্বের 112টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম, এবং দক্ষিণ এশিয়াতে আমরা হচ্ছে শীর্ষ। আচ্ছা, এইটা কোথায় কাজে লাগাবেন? এটা কাজে লাগাবেন যে কিছুদিন গত সপ্তাহে যে পরীক্ষাটা গেল, সেখানে কোভিড নিয়ে একটা ফোকাস রাইটিং আসছে। তো আপনি সেখানে বলা যায় না কোন সময় কোভিড নিয়ে ফোকাস রাইটিং চলে যায়, বলা যাচ্ছে না, কারণ কোভিডের সংক্রমণ আস্তে আস্তে আবার বাড়তির দিকে যাচ্ছে। তো বেড়ে গেলে কিন্তু আবার কোভিড হট টপিক চলে আসবে। যেমন আমরা আগে কোভিডকে খুব মানে প্রথম 5টা টপিকের মধ্যে কোভিডকে রাখতাম, কিন্তু এখন আর রাখি না। দেখা যাবে যে আগামী 3 মাস পরে, 2 মাস পরে আবার রাখতে হচ্ছে। তো এটা আসলে বলা যাচ্ছে না, এগুলো মাথায় রাখেন, কাজে লাগবে একটা সময় পরে।
সরকার কি বিশ্বাস করে? দ্য বিগার দ্য চ্যালেঞ্জ, দ্য গ্রেটার দ্য অপরচুনিটি ফর গ্রোথ। এইটা আপনি এই কথাটা আমি আসলে দেখেন, এটা মানে বাজেটের মানে আমাদের অর্থমন্ত্রী যে বাজেট পেশ করছেন, এখানে উনি যখন বাজেট বক্তৃতা দেন তখন বক্তৃতার শুরুতে উনি বাংলাদেশের কিছু পজিটিভ কথাবার্তা বেশি বলেন, সবাই বলেন, এটা শুধু উনি না। বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থান নিয়ে কথা বলেন, কোন দেশ বাংলাদেশ সম্পর্কে কী মন্তব্য করলো সেটা নিয়ে কথা বলেন। তো সেখানে আসলে পয়েন্ট করার মতো, উল্লেখ করার মতো, ফোকাস রাইটিংয়ে কোটেশন দেওয়ার মতো এই ধরনের অনেক কিছু থাকে। তো সেই ক্ষেত্রে থেকেই আমি এই কথাটাকে নিয়ে আসছি যে আমরা আরও কিছু হেডিং তৈরি করছি, এগুলো আছে আমাদের সাথে, আমরা এগুলো আপনাদের সাথে শেয়ার করব। দ্য বিগার দ্য চ্যালেঞ্জ, আপনি চ্যালেঞ্জটা যত বেশি বড় হবে, অপরচুনিটি ঠিক তত বেশি বড় হবে। মানে কিসের অপরচুনিটি? অপরচুনিটি তো আসলে সবার তো, মানে একটা দেশের জন্য অপরচুনিটি কী হতে পারে? একটা দেশের জন্য বড় অপরচুনিটি হচ্ছে এটার উন্নয়ন, তাই না? আচ্ছা, আমরা এগুলো মুছে ফেলছি, কিন্তু আমাদের বোর্ডে নিশ্চয়ই আপনারা লিখছেন বা ভিডিওটা থাকবে আমাদের সাথে। আমরা এখন যে আলোচনায় যাব, কিছু আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেনগুলো নিব এখন। জান্নাতুল, আচ্ছা যাই হোক, এটা কি আপনারা কোনো লাইভটা ডিলিট করবেন না? না, লাইভ তো আমরা ডিলিট করি না ভাই। একজন বলছেন যে লাইভ যেন ডিলিট না করি, মিতু ওনার নাম। আচ্ছা, ডিলিট করবেন না ভাই, ডিলিট আমরা করি না রে ভাই। আর আমরা এটার পিডিএফ দিব আপনাদেরকে, পিডিএফ তৈরি হচ্ছে। আচ্ছা, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসাগুলো করতে পারেন, কেমন লাগছে ক্লাস আমাদের সাথে আলোচনা করতে পারেন, বলতে পারেন। আমরা এখন অন্য আলোচনায় যাব, যে আমরা এখন যে টপিক নিয়েগুলো কথা বলবো, যে বাজেটের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা মানে সরকারের কী কী পদক্ষেপ, কী কী নিচ্ছেন চ্যালেঞ্জ মোকাবেলায়, পদক্ষেপসমূহ, এই পদক্ষেপগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। এইটা হলো ব্যবসা পদ্ধতি সহজকরণ। লেখা কি দেখা যায়? লেখা কি বুঝতে পারেন? বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, শিল্পে প্রণোদনা, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, ৮২,৭৪৫ কোটি টাকার প্রণোদনা। এটা হচ্ছে পণ্য মূল্য কিনতে। ফ্যামিলি কার্ড, আপনারা জানেন যে আমাদের মাননীয় সরকার হচ্ছে আপনার রমজানের মাসে ফ্যামিলি কার্ডের প্রবর্তন করেছিল। প্রায় ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়েছিল টিসিবির মাধ্যমে। রেমিটেন্স খাতে ২.৫% প্রণোদনা, ২% ইনসেন্টিভ ফর রেমিটেন্স। যে ফরেন রেমিটেন্সগুলো ইনওয়ার্ড ফরেন রেমিটেন্সগুলোতে হবে সেগুলোতে ২.৫% প্রণোদনাকে, আগেও ২.৫% ছিল, এবারও ২.৫%কে বহাল রাখা হয়েছে। তো এগুলো হচ্ছে পদক্ষেপ। যে আমরা একটু আগে যে চ্যালেঞ্জগুলোর কথা বলছিলাম, যেসব চ্যালেঞ্জগুলো আপনি মোকাবেলা করবেন, আমরা যদি আবার একটু বলে আসি যে কী কী চ্যালেঞ্জগুলো আছে আমাদের। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা, আভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি করা, গ্যাস, বিদ্যুৎ এবং সারের মূল্য বৃদ্ধিজনিত ভর্তুকির বৃদ্ধির জন্য অর্থের সংস্থান, বৈদেশিক সহায়তার অর্থ ব্যবহার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রকল্প যথাযথ বাস্তবায়ন, অভ্যন্তরীণ মূল্য সংযোজন, কর সংগ্রহের পরিমাণ এবং ব্যক্তি আয়করদাতার সংখ্যা বৃদ্ধি করা, টাকার বিনিময় হার স্থিতিশীল ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ সন্তোষ রাখা। এগুলো হচ্ছে আপনার মূল চ্যালেঞ্জগুলোর, বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে কয়েকটা চ্যালেঞ্জ ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সাথে সাথে। সেই চ্যালেঞ্জগুলোকে আপনি কীভাবে মিটিগেট করবেন, সেই মিটিগেট করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, এই পদক্ষেপগুলো এখন এই পদক্ষেপগুলোকে আসবে কোনো পরীক্ষা সরাসরি আসবে না কিন্তু। তাহলে আপনি কি করবেন বলেন? আপনার যখন রেমিটেন্স নিয়ে কোনো টপিক আসবে, সরকার রেমিটেন্সটাকে ইনক্রিজ করার জন্য কী কী পদক্ষেপ নিচ্ছে, সেই দুইটা পদক্ষেপের মধ্যে আপনি সেখানে একটা পদক্ষেপ হিসেবে এই কথাটা বলতে পারেন যে ২.৫% ইনসেন্টিভের কথা, ২.৫% ইনসেন্টিভ সরকার ঘোষণা করেছে। এবং এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো $৫,০০০ উপরে, $৫,০০০ সমমান বা তার উপরে যখন কোনো রেমিটেন্স বিদেশ থেকে আসতো এর আগে এই রেমিটেন্সগুলো আসার ক্ষেত্রে যেটা হতো, যিনি রেমিটেন্স পাঠিয়েছেন তার ডিটেলস লাগতো। এখন এই ডিটেলসটা লাগে না।
এজেন্টের কাছে এখন এই তথ্যগুলো দেওয়া লাগে না, তার কারণ এখন $5,000 উপরে যখন রেমিটেন্স আসতো তখন আসলে তখন অনেক লেন্দি প্রসেস হতো, প্রসেসিংটাতে প্রায় সপ্তাহখানিক প্রায় মাসখানিক সময়ও লাগতো, আমরা নিজেরা যখন প্রসেসিং করতাম এগুলো দেখতাম আমরা। কিন্তু এখন আর সেটা উদ্যোগ করে দিয়েছে সরকার, তার মানে আপনি রেমিটেন্সটাকে পাঠাতে পারবেন, যত ইচ্ছা তত রেমিটেন্স পাঠাতে পারবেন, তো আপনাকে কোনো বাধ্যবাধকতা নাই, বুঝতে পারছেন? এই হচ্ছে তার মানে রেমিটেন্স, ইনওয়ার্ড রেমিটেন্স আনয়নের ক্ষেত্রে দেশে আনার জন্য ইনওয়ার্ড রেমিটেন্স দেশে আসলে লাভটা কি দেশের? কিছু ব্যাপার আছে না, যে রেমিটেন্স দেশে আসলে যেটা হবে যে রেমিটেন্স যখন আসে ফর্মাল রেমিটেন্স যেটাকে বলে, অথবা আপনি মনে করেন ভ্যালিড উপায়ে যে রেমিটেন্সগুলো আসে, বৈধ পথে যে রেমিটেন্সগুলো আসে, সেগুলো যখন দেশে আসে তখন রেমিটেন্সের সাথে সাথে ডলারগুলোও দেশে আসে। ডলারগুলো দেশে আসলে যেটা হয় যে বাংলাদেশের ডলারের রিজার্ভটাও কিন্তু বাড়ে, এভাবেই কিন্তু ডলারের রিজার্ভটা বাড়ছে। তো আপনি যদি ব্যারিয়ার যত বেশি কম রাখবেন তত বেশি এই রেমিটেন্সগুলো বাংলাদেশে বেশি আসবে, ঠিক আছে? এবং হুন্ডিকে যত বেশি বাধা দিতে পারবেন এইভাবে রেমিটেন্স তত বেশি আসবে। এবং করোনার সময় হুন্ডি অনেক কম ছিল, কারণ ব্যাংক যেই চ্যানেলের মাধ্যমে হুন্ডিগুলো পাঠানো হয় সেই চ্যানেলগুলো তখন বন্ধ ছিল। ফ্যামিলি কার্ড, এটা জানেন, ফ্যামিলি কার্ডটা নেওয়া হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ সংক্রান্ত যে কোনো টপিকে আপনি আর ফ্যামিলি কার্ড কথাটা ব্যবহার করতে পারবেন, ফ্যামিলি কার্ড সংক্রান্ত যে কোনো কিছুকে ইনক্লুড করতে পারবেন। তো ফ্যামিলি কার্ডে আপনারা ফ্যামিলি কার্ড প্রচলন করা হয়েছে, এবং ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের গ্রুপে একটা শর্ট নোট দেওয়া আছে, লাগলে ওখান থেকে আপনি আরও ডিটেলস জেনে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর প্রণোদনা, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ, শিল্পে প্রণোদনা, তারপরে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা পদ্ধতি সংক্রান্ত, আমরা এগুলো নিয়ে টুকটাক আলোচনা কিছু করব আস্তে আস্তে সামনে, আমাদের সাথে থাকুন। আচ্ছা, আমাদের এখন কর্পোরেট কর হার, কর্পোরেট কর হারের একটা বিষয় আছে, কারণ কর হার যদি আপনি বাড়ান, এবার কিন্তু হচ্ছে তামাক এবং তামাক জাতীয় পণ্যে 45% যে কর হার ছিল তার সাথে আরও সম্ভবত 2.5% সারচার্জ করা হয়েছে। ইজ ইট 2.5%? ইয়েস, 2.5% আরও সারচার্জ দেওয়া হয়েছে, যার কারণে তামাক জাতীয় পণ্যের দাম অনেক বেশি বাড়ছে। এবং এখানে প্রসঙ্গত উল্লেখ্য, যেহেতু আপনারা ব্যাংক সবের সাথে অনেক বেশি ইনভলভ হবেন সামনের দিনগুলোতে, এই কারণে ওটা বলতে হবে, কারণ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য কর্পোরেট কর হার আগের মতোই 37% অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। আচ্ছা, স্বাস্থ্য এবং করোনা খাতে এবার আসলে তেমন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নাই, যেটা গত বছর ছিল, আমরা এটা নিয়ে বিস্তার আলোচনা করছি গত বছর, এবছর নাই। তার কারণ হচ্ছে জরুরি চাহিদা মেটানোর জন্য কোনো রকমের কোনো প্ল্যানিং নেওয়া হয়নি, যে হঠাৎ করে যদি করোনা বেড়ে যায় তাহলে এরকম না যে সরকার আলাদা করে কোনো খাতে কোনো বরাদ্দ রাখছে, এরকম কিছু রাখেনি। আচ্ছা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্টার্ট আপ, আপনারা জানেন স্টার্ট আপের কথা আমরা সবাই কম বেশি এখন এটা একটা হট টপিক। আর স্টার্ট আপ নিয়ে আমাদের একটা শর্ট নোট আছে, আপনারা চাইলে এসে দেখে, মানে শর্ট নোটে আজকাল সার্চ দিলেই হবে স্টার্ট আপ, আমরা সেখানে এগুলার নিয়ে আলোচনা করছি টুকটাক। বিশ্বে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং করার জন্য বাংলাদেশ স্টার্ট আপের, মানে যারা স্টার্ট আপ এই বিনিয়োগের সাথে যারা জড়িত হতে চান তাদেরকে প্রমোট করা হচ্ছে। তাই দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের বিনিয়োগ সুরক্ষার পাশাপাশি সরকার ঘোষিত ডিজিটাল ডিভাইস রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে কম্পিউটার, প্রিন্টার এবং টোনার কার্টিজ আমদানিতে রেয়াতের সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। আমি বলতেছি তার কারণটা কি। স্টার্ট আপ উদ্যোক্তাদের টার্নওভারের করের হার 0.60% থেকে কমিয়ে 1% করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি আয়কর রিটার্ন দাখিল বাদে বাকি সব রিপোর্টিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, মানে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, বাকি সব রিপোর্টিং হাবিজাবি যা আছে সেগুলো প্রয়োজন নেই। আচ্ছা, কাদেরকে এটা বলা হয়েছে? যারা স্টার্ট আপ উদ্যোক্তা তাদেরকে বলা হয়েছে। আচ্ছা, এখন যদি মনে করেন বিদেশ থেকে আপনি যদি যত বেশি কম্পিউটার, টোনার, প্রিন্টার আমদানি করেন, আপনাকে আরও বেশি করে কর দিতে হবে, আপনার খরচ আরও বাড়াইতে হবে, কারণ আপনি দেশীয় যে ভারী শিল্পগুলো, মেড ইন বাংলাদেশের যে মূল থিম, মেড ইন বাংলাদেশের যে মূল কথাবার্তা, মূল থিম হচ্ছে মেড ইন বাংলাদেশের যে মূল থিম সেটা হচ্ছে ভারী শিল্প পণ্যগুলোকে প্রমোট করা। তো ভারী শিল্প পণ্যগুলোকে যদি, এবং আমদানির বিকল্প শিল্প উৎপাদন বলতে কি বোঝানো হচ্ছে? এই যে আমাদের দেশে এখন ফ্রিজ উৎপন্ন হয়, এসি উৎপন্ন হয়, টেলিভিশন উৎপন্ন, আগে তো এটা হইতো না, আগে সব কিছু বিদেশ থেকে আনতে হইতো। গাড়ি উৎপন্ন হওয়া শুরু করছে, আগে অনেক কিছুই পুরোটাই আমরা বাইরের দেশের উপর নির্ভরশীল ছিলাম, এখন কিন্তু আমরা স্বনির্ভর হচ্ছে আস্তে আস্তে। নিজের দেশের উপরে এই ধরনের প্রোডাক্টগুলোতে, লাক্সারিয়াস পণ্যগুলোতে আমরা নিজের দেশের উপরে ডিপেন্ডেন্সি বাড়াচ্ছি। এইগুলো যাতে আরও বাড়তে থাকে এবং মেড ইন বাংলাদেশের সাথে করে প্রমোট করা যায়, সেই কারণেই সরকার এই ধরনের পদক্ষেপগুলো নিচ্ছে। বিদেশ থেকে যে ফ্রিকুয়েন্টলি যে পণ্যগুলো আমরা নিজেদের ব্যবহারের জন্য নিয়ে আসি, সেই পণ্যগুলোতে আরও বেশি কর আরোপ করা হচ্ছে। সর্বজনীন পেনশন নিয়ে খুব একটা কথা বলা হয় নাই, তবে সর্বজনীন পেনশন আছে সোশ্যাল সেফটি এবং আমাদের সোশ্যাল সেফটিটাকে ইনশিওর করবে, এবং সোশ্যাল যে ইনইকুয়ালিটি আছে সেই ইনইকুয়ালিটিকে রিডিউস করার জন্য সর্বজনীন পেনশনের কথাটা বলা হচ্ছে, বাট এখনও বলতে পারছি না। তবে এখানে একটা বিষয় আছে, এখানে পয়েন্ট টু বি নোটেড, আপনি একটা জিনিস এখানে পয়েন্ট করতে পারেন, যেমন ধরেন 2020 সালে
2020 সালে আমাদের দেশে 60+ যে লোক আছে সেটা ছিল একরকম, আর 2041 সালে এই 60+ লোক হয়ে যাবে আরেক রকম। এটা কত? এটা ছিল হচ্ছে আপনার 1,20,00,000। আর এটা তখন হয়ে যাবে আপনার 3,10,00,000। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে। আমরা কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলছি আপনাদেরকে সম্ভবত কোনো একটা ক্লাসে অথবা আপনাদের লাইভে। একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো সেইটাই যখন একটা দেশের মানে মুখ্য জনসংখ্যা 18 থেকে 65 বছর বয়সী জনগোষ্ঠীগুলোর সংখ্যা বেশি থাকে, এই সময়টাকে মানুষের কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা যখন বেশি থাকে তখন এটাকে আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। হ্যাঁ, মানে জনমিতিক লভ্যাংশ, যেটা মানে জনমিতি মানে জনসংখ্যা থেকে আপনি যে লভ্যাংশটা পান, একটা দেশের রেভিনিউ যেভাবে আসে, মানব সম্পদের কথা বলেন, দক্ষ জনশক্তি বলেন, যেভাবে আপনি বিবেচনা করেন কেন। তো এই 60+ মানুষ এখন 20 সালে ছিল, দেখেন প্রায় ডবল হয়ে যাচ্ছে কিন্তু 41 সালে। খেয়াল করছেন? আপনি কিন্তু ভিশন 2040 নিয়ে আগাচ্ছেন, ভালো কথা, কিন্তু আপনার তো ডিপেন্ডেন্সি রেট বাড়তেছে। তো ডিপেন্ডেন্সি রেট বেড়ে গেলে আপনি যদি সোশ্যাল সেফটির, সামাজিক নিরাপত্তা, তারপরে সোশ্যাল ইনইকুয়ালিটি নিয়ে চিন্তা না করেন, তাইলে কিন্তু একটা অংশ, দেশের একটা অংশ দেখবেন মুখ থুবড়ে পড়ে যাবে, আর একটা অংশ আস্তে আস্তে আরও বেশি ধনী হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন তো? তো এইটা সামাজিক বড় ধরনের একটা বৈষম্য তৈরি করবে এবং একই সাথে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হবে, যার কারণে সর্বজনীন পেনশনের প্ল্যানিংটা হচ্ছে। যেহেতু এটা 41 সালের কথাবার্তা বলা হচ্ছে, সেহেতু হয়তো বা 10 বছর হাতে রেখে হয়তো বা শুরু হইতে পারে, অথবা 25 সালের দিকের থেকে শুরু হওয়ার চান্স আছে। বাট এটা আরও আগেও শুরু হতে পারে, আমি এখনও বলতে পারছি না শিওরলি, কারণ এটা নিয়ে বাজেটে ওরকমভাবে কোনো কথাবার্তা বলা হয় নাই। তবে সর্বজনীন পেনশনটাকে কোথায় ব্যবহার করতে পারবেন? এখন তো একবার একটা পরীক্ষাতে আইসে পড়ছে না, এখন হচ্ছে আপনি পরে তো এখন কোথায় লাগাবেন? ওই যে কিছুদিন আগে সামাজিক নিরাপত্তা, তারপরে সোশ্যাল ইনইকুয়ালিটি সংক্রান্ত যে কোনো টপিকে আপনি এটা কাজে লাগাতে পারবেন। দেন আসেন খাদ্য নিরাপত্তা, ফুড সিকিউরিটি। এখন খাদ্য নিরাপত্তাটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ একটা টপিক হয়ে পরিণত হয়েছে, কারণ হচ্ছে ভালো খাবার নাই, তারপরে ভেজাল খাবার, তারপরে কিছুদিন পরপরই দেখা যায় যে খাদ্য নিয়ে এই মানে ফুড ক্রাইসিস শুরু হয়ে যায়, তারপরে মোবাইল কোর্টে দৌরাত্ম শুরু হয়ে যায়, চালের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, ভেজাল জিনিস তাও দাম বাড়ে। তো এখন ফুড সিকিউরিটি করার জন্য কিন্তু আমাদের দেশে কী কী আছে খেয়াল করেন। মানে ভোক্তা অধিকার অধিদপ্তর তারা কিন্তু টাইম টু টাইম মোবাইল কোর্ট পরিচালনা করে, এবং জেলা পর্যায়ে ভোক্তা অধিকারের যিনি এটি থাকেন, উনি জেলা প্রশাসকের সাথে থেকে অথবা জেলা প্রশাসকের অনুমোদন নিয়ে উনি নিজেও মোবাইল কোর্ট পরিচালনা করে থাকেন। মনিটরিংটা বাড়ছে আর কি আগের চাইতে, কিন্তু এখন জানি না আসলে কতটা সুফল পাচ্ছি আমরা, এটা সামনের দিকে বোঝা যাবে। খাদ্য নিরাপত্তা, OMS, VGD, VGF, কাবিখা খাদ্য বান্ধব কর্মসূচি রয়েছে, উপকারভোগীর সংখ্যাও আস্তে আস্তে বাড়ছে খাদ্য নিরাপত্তাটাকে নিশ্চিত করার জন্য। কি OMS, ওপেন মার্কেট সেল, VGD, VGF, ভার্নারেবল গ্রুপ ফিডিং, ভার্নারেবল গ্রুপ ডেভেলপমেন্ট, কাবিখা কাজের বিনিময়ে খাদ্য বান্ধব কর্মসূচি ইত্যাদি বাড়তেছে। ভোজ্য তেল উৎপাদন আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। আচ্ছা, যেমন রমজান মাসে আমরা একটু আগে বলছি যে 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে খাদ্য সরবরাহ করা হয়েছে। এবং এরপরে আসেন, এরপরের খাদ্য নিরাপত্তার পরে নারী ক্ষমতায়নে আসেন। নারীর ক্ষমতায়ন নিয়ে আসলে বাজেটে খুব মানে স্পেসিফিক্যালি গত বছর যেমন যেই কথাগুলো বলা হয়েছিল যে যারা নারী উদ্যোক্তা তাদের ক্ষেত্রে বার্ষিক টার্নওভারে একটা ছাড় দেওয়া হয়েছিল, এই বছর তেমন কিছু আমরা দেখছি না। তবে এইখানে যেটা হয়েছে, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমে নারীর অন্তর্ভুক্তি বাধ্যতামূলক থাকায় এগুলো বার্ষিক গড়ে 1,20,000 নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান, শিক্ষা ও প্রশিক্ষণ প্রাপ্তি, আয়বর্ধক কার্যক্রমে অংশগ্রহণ, নিজস্ব পুঁজি, সরকারি সম্পদ ও সেবা লাভের সুযোগ সৃষ্টিতে প্রত্যক্ষ ভূমিকা রাখছে। এত বেশি আসলে পাচ্ছি না আমি খুব একটা। তবে সামাজিক অপরাধ প্রবণ নারীদের অগ্রাধিকার ভিত্তিতে 6টি কেন্দ্রের মাধ্যমে পর্যায়ক্রমে ভরণ পোষণ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মানে সামাজিক অপরাধে যখন নারীদের হার সংখ্যা খুব বেড়ে যায় তখন সমাজে একটা বিশাল ধরনের অবক্ষয় সৃষ্টি হয়, সেইগুলাকে দূর করার জন্য কিছু এরকম পুনর্বাসন কেন্দ্র তৈরি করার পরিকল্পনা হচ্ছে, সেই কথাটা বলা হয়েছে এখানে। তবে এটা ভালো কথা বলছে, কারণ গত বছর আমরা দেখছি এরকম কিশোর অপরাধের সাথে নারীরা অনেক অপরাধ জড়িত করছিল। ঠিক আছে, কিশোর সংশোধনী আলাদা কেন্দ্র আছে, কিশোরী সংশোধনী কেন্দ্র আছে না আমাদের দেশে। এগুলো একটু দক্ষ মানব সম্পদ উন্নয়ন আমরা বলছি, কৃষি দক্ষ মানব সম্পদ উন্নয়নের জন্য এখানে আমি বলি যে কৃষি, ফিশারিজ, বিজ্ঞান, IT খাতের সব ধরনের ডিপ্লোমা, ডিগ্রি, ভোকেশনাল শিক্ষা, অটোমোবাইল, এয়ারক্রাফট সংরক্ষণ, খাদ্য, ফুটওয়্যার, গ্যাস, মেকানিক্যাল, শিপ বিল্ডিং, লেদার,
রেফ্রিজারেশন, আরও হাবিজাবি আরও কিছু আছে, ফার্মাসি, নার্সিং, ইন্টিগ্রেটেড মেডিকেল, রেডিওলজি, এই ধরনের যারা প্রতিষ্ঠানগুলো যারা চালান, প্রশিক্ষণ দেন, ইনস্টিটিউট যারা চালান, তাদেরকে হচ্ছে আপনার 10 বছরের জন্য কর অব্যাহতি প্রদান করা হয়েছে হবে, বুঝছেন? এখন কেন? কারণ দক্ষ মানব সম্পদের যাতে করে উন্নয়ন হয়। কারণ আপনি যদি তাদেরকে যদি কর আরোপ কম করা হয় তাহলে যদি আপনি কর মানে তাদেরকে যদি কর আরোপ কম করা হয় তাহলে তারা হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে খরচ কম নিবে, এক্সপেন্স কম নিবে। তো এক্সপেন্স যখন কম নিবে তখন সাধারণ মানুষ আরও বেশি উদ্বুদ্ধ হবে স্বল্প খরচে এইসব ট্রেনিংগুলো নেওয়ার জন্য, ভোকেশনাল ট্রেনিং, কারিগরি প্রশিক্ষণ, এইসব যা আছে নেওয়ার জন্য আরও বেশি উদ্বুদ্ধ হবে। তো এইভাবে করেই দেখবেন যে ওনারা আস্তে আস্তে দক্ষ মানব সম্পদের পরিমাণ আস্তে আস্তে আরও বেশি বাড়বে। কারণ একটা জিনিস খেয়াল করেন, দক্ষ মানব সম্পদ যত বেশি বাড়বে তার মানে এরা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট হবে। এরা আসলে কেউ চাকরি দিবে তারপরে আমি নিজের আয়ের সংস্থান করব, এরা কিন্তু ওই ক্যাটাগরির মধ্যে পড়বে না। এরা দেখবেন নিজের কোনো ব্যবসা প্রতিষ্ঠান করছে, ফ্রিল্যান্সিং করছে, আস্তে আস্তে তারা কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হবে এবং ডিপেন্ডেন্সি রেশিও যেটা আছে 41 সালের সেটা কিন্তু কমে যেতে পারে যদি আপনি দক্ষ মানব সম্পদ উন্নয়নটাকে আরও বেশি বেগবান করতে পারেন। জলবায়ু পরিবর্তন, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা জানেন জলবায়ু বাজেট দেওয়া হয় 17-18 অর্থ বছর থেকে, এটা জানেন, খুব ভালো কথা। তো জলবায়ুটা তো আসলে মোটামুটি এটা সবাই জানেন যে জলবায়ু কী অবস্থা, কী টপিক, এটা কেমন ধরনের টপিক, যদিও দীর্ঘদিন যাবৎ আসতেছে না কোনো পরীক্ষাতে, যার কারণে আমরা এটা নিয়ে খুব একটা ভাবি না, মাথাচাড়া দিয়ে উঠতেছি না। তো এখানে আমি কিছু কথা বলি, জাস্ট যেহেতু প্রচুর পয়েন্টিং আমি মুখে একটু বলে রাখি, যেহেতু ভিডিওটা রেকর্ডেড আছে আপনারা পরে এখান থেকে নোট করে নেবেন। আচ্ছা, 4 দফা একটা দাবি তুলে দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের COP26 বৈঠকে। এই দাবিগুলো হচ্ছে ন্যাশনালি ডিটারমাইন্ড প্রদানের প্রতিশ্রুতি পূরণ, অধিক ঝুঁকিপূর্ণ দেশসমূহে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, এই দাবিগুলো ছিল ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন প্রণয়ন ও বাস্তবায়ন, অভিযোজন ও প্রশমনের মধ্যে 50-50 ভারসাম্য রেখে বার্ষিক $100 বিলিয়ন প্রদানের প্রতিশ্রুতি পূরণ, অধিক ঝুঁকিপূর্ণ দেশসমূহে সাশ্রয়ী মূল্যে পরিচ্ছন্ন ও সবুজ প্রযুক্তি ছড়িয়ে দেওয়া এবং বাস্তুচ্যুত জলবায়ু অধিবাসীদের জন্য বিশ্বব্যাপী দায়বদ্ধতা ভাগ করে নেওয়া। এই 4টা পয়েন্টের কথা প্রধানমন্ত্রী বলছিলেন। এবং 2030 সাল নাগাদ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা সম্পূর্ণ নিজ অর্থায়নে প্রযুক্তিগত সক্ষমতায় 6.73% এবং আন্তর্জাতিক অর্থায়নে কারিগরি সহায়তার প্রাপ্তি সাপেক্ষে আরও 15.12% নির্ধারণ করা হয়েছে। তার মানে হচ্ছে আপনি 2030 সাল নাগাদ যেই কার্বন নিঃসরণ কমাবেন, 2030 সাল নাগাদ আপনি কী করবেন, কার্বন নিঃসরণ কমাবেন। একটা হলো নিজস্ব সহায়তা আর একটা হচ্ছে বিদেশি সহায়তা। 2030 সালে কার্বন নিঃসরণ কমানো। আচ্ছা, নিজস্ব সহায়তায় আপনি কমাবেন হচ্ছে 6.73% আর বিদেশি সহায়তায় আপনি কমাবেন হচ্ছে 15.12%, মানে আন্তর্জাতিক অর্থায়ন কারিগরি সহজে প্রাপ্তি সাপেক্ষে। আচ্ছা, অন্যদিকে হচ্ছে আমরা জানি জলবায়ু পরিবর্তন সমন্বিত অভিযোজন কৌশল এবং করণীয় নির্ধারণকল্পে জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত হয়েছে। 2009 সালে প্রণীত বাংলাদেশের জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা হালনাগাদ কার্যক্রম চলছে, প্রয়োজন নেই এটা পড়ার। $12 বিলিয়ন মূল্যের 8,600 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা 10টি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনার বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 10টি প্রকল্পের মধ্যে 4টি বাতিল করা হয়েছে, অবশ্যই প্রয়োজন নেই এটাও পড়ার। আমরা যেটা পড়ব নিচের দিকে চলে যাই। শিল্প কারখানায় ইটিপি স্থাপন কার্যক্রম জোরদার করা হয়েছে। শিল্প কারখানায় ইটিপি, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, এটা যারা পরিবেশ বিষয়ে যারা পড়ছেন, পরিবেশবিদ্যায় যারা পড়ছেন তারা খুব জানেন, এটা তাদের ভাইবার খুব কমন টপিক। এরপরে হচ্ছে আবার জিআইএস প্রযুক্তির মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করে ন্যাশনাল ফরেস্ট ইনভেন্টরি রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, যার কারণে ওই যে সমগ্র সুন্দরবনের পরিবেশটা এবং প্রতিবেশটা কীভাবে পরিবর্তিত হয়েছে সেটা মনিটর করা যাচ্ছে। এবং বাংলাদেশকে জলবায়ু ঝুঁকি থেকে টেকসই ও জলবায়ু সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে। এই পরিকল্পনা অনুযায়ী জলবায়ু স্থিতিস্থাপকতা অর্জনের জন্য 2030 সাল নাগাদ $80 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে। গুড পয়েন্ট। শিক্ষা খাত, আচ্ছা শিক্ষা খাতে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন জিডিপির 6 ভাগের
জিডিপির যে আমাদের দেশের জিডিপির যে শতাংশ, জিডিপির যে হার, সেটার 6% হওয়ার লাগবে শিক্ষা খাতায়, কিন্তু আমাদের আছে, উনি বলছেন আমাদের আছে হলো 3%-এর মতো। কিন্তু যেদিন বাজেট পাস হয়েছে সেদিন দেখা গেল যে এটা 3%-এর মতো কেন, এটা 2%-এর কাছাকাছি নাই। তো আবার উনি এই কথা এটাও বলেছেন যে আমাদের দেশে যতগুলো মেগা প্রকল্প আছে এর মধ্যে সবচেয়ে বড় মেগা প্রকল্প হতে পারে শিক্ষা বিনিয়োগ। সত্যি কথা, শিক্ষায় বিনিয়োগের রেট অফ রিটার্ন হচ্ছে 10:9। তার মানে কি, আপনি যে কোনো প্রতিষ্ঠানে যদি বিনিয়োগ করেন, মানে শিক্ষায় যদি বিনিয়োগের যে সম্ভাবনা, যেমন আমি বলি আপনাকে, আপনি যখন শিক্ষায় বিনিয়োগ করেন, শিক্ষায় মনে করেন আপনি যদি 10 টাকা বিনিয়োগ করেন, সেখান থেকে আপনি 9 টাকা প্রফিট পেতে পারেন। যে প্রফিটটা আপনি পাবেন সেখান থেকে আপনি রেট অফ রিটার্ন হবে 9 টাকা, বাকি 1 টাকা হয়তো আবার চলে যাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষাক্ষেত্রে রেট অফ রিটার্নের পরিমাণ হচ্ছে 10:9। হ্যাঁ, তো শিক্ষাক্ষেত্রে যদি আপনি এটাকে বিনিয়োগের মতো করে দেখেন, দেখুন আমরা নিজেরাও কিন্তু যখন পড়াশোনা করছি, আমরা এখন শুধু ছোটোবেলায় জানি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, আমরা এটা পড়েছি ছোটোবেলায়, জেনেছি ছোটোবেলায়। কিন্তু আমরা এখন শিক্ষার মাধ্যমে কী করতে পারছি, আমার আয়ের সংস্থান হয়েছে, আমার চাকরি হয়েছে, তাই আপনারাও একটা সময় চাকরি করবেন, অনেক ভালো চাকরি করবেন, শিক্ষার মাধ্যমে কিন্তু করবেন। এখন তার মানে কি, মানে কিন্তু এটা কিন্তু ইনভেস্টমেন্ট, আপনি নিজেকে আরও বেশি গ্রুমড আপ করার ইনভেস্টমেন্ট, নিজেকে পরিশীলিত করা, নিজেকে আরও বেশি নিজেকে দক্ষ মানব সম্পদ রূপে তৈরি করার একটা ইনভেস্টমেন্ট, তাই নয় কি? আচ্ছা, বিনিয়োগ এবং কর্মসংস্থান এরপরে আসবেন আমাদের। বিনিয়োগ এবং কর্মসংস্থান, কারণ আপনি যদি বিনিয়োগের পরিমাণ না বাড়ান, কর্মসংস্থান আরও বেশি বৃদ্ধি না করতে পারেন, একটা সময় পরে দেখবেন যে বাংলাদেশে যে বেকারত্বের হার যে এত বেশি বাড়তেছে, এটা দেখবেন যে আস্তে আস্তে আরও বেড়ে যাবে, তখন ঝামেলা পড়ে যাবে সরকার। তো এই কারণেই বিনিয়োগ এবং কর্মসংস্থানের প্রতি আলাদা করে নজর রাখা হয়েছে, যেটা গত বাজেটে ভাবে করে সংস্থান ছিল না। গত বাজেটে ক্রান্তিকালীন অবস্থাকে উন্নত করার পরিকল্পনা বেশি ছিল। যেমন আমি যদি বলি, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আসন্ন বাজেটে 14 লক্ষ কোটি টাকার বিনিয়োগ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। 14 লক্ষ কোটি টাকার, যে আপনি এটা কোথায় কাজে লাগাতে পারবেন, এটা যে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, এফডিআই, এগুলোতে কাজে লাগাতে পারবেন। যে 14 লক্ষ কোটি টাকার বিনিয়োগ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, এটি চলতি বাজেটের লক্ষ্যমাত্রার চেয়ে 4,39,000 কোটি টাকা বেশি। বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে, যেখানে আনুমানিক 1 কোটি লোকের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্য নেওয়া হয়েছে। ইতিমধ্যে 97টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে, তার মধ্যে 9টি উৎপাদন এবং 28টির উন্নয়ন কাজ চলমান, যেখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে 40,000-এর বেশি মানুষের। এই অঞ্চলে আরও 8 লাখ লোকের কর্মসংস্থানের পরিকল্পনা হয়েছে। আচ্ছা, পিপিপি প্রকল্পের আওতায় বর্তমানে 76টি প্রকল্প বাস্তবায়নের জন্য নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে বিনিয়োগের পরিমাণ $2,776 কোটি মার্কিন ডলার। আচ্ছা, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইটি সেক্টরের ইতিমধ্যে 10 লাখ তরুণ তরুণী কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, আরও 10 লাখ লোকের কর্মসংস্থান হবে। আপনারা জানেন 28টি এরকম হাইটেক পার্ক নির্মাণ করা হয়েছে। জিডিপির 31.50% বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যে আমরা যেটা করব, যে জিডিপি এবং ইনভেস্টমেন্ট, আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে জিডিপি এবং হচ্ছে ইনভেস্টমেন্ট, আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 31.5%। যে জিডিপি এবং ইনভেস্টমেন্টের যে আপনার রেশিওটা, এখানে 31.5% বিনিয়োগের লক্ষ্যমাত্রা করা হয়েছে। আমরা এর আগে দেখছিলাম আমাদের সেটা কত, 15.something। আচ্ছা, এটা গেল, এটা নিয়ে আর আলোচনা করার কিছু নাই। এরপরে আসেন কৃষি খাতে। তো কৃষি খাতেও আসলে আলোচনা করার কিছু ওভাবে আছে, ওভাবে নাইও। কেন জানেন? কারণ যদি আমরা তাদের কিছুদিন পরে হচ্ছে জনতা ব্যাংকের আরসির পরীক্ষা, রুরাল ক্রেডিট না, ওই রুরাল ক্রেডিটে কিন্তু কৃষি সংক্রান্ত যে কোনো একটা টপিক আসে, একটা ফোকাস রাইটিং কৃষি সংক্রান্ত আসতে দেখা যায়। তো সেইখানে আপনি এই যে আমরা যে এখন কত কথাগুলো বলবো সেগুলো ব্যবহার করতে পারবেন। বাজেটে কত বরাদ্দ, তারপরে বাজেটের সাথে মানে সরকার এই কৃষির উন্নয়নের জন্য কী কী কাজ করছেন এই সম্পর্কে কথাবার্তা আপনারা বলতে পারবেন। সার উৎপাদন এবং আমদানিতে খরচ বেড়ে যাবে। গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে কৃষিতে বরাদ্দ বেড়েছে 8,000 কোটি টাকারও বেশি। শুধু কৃষি খাতে আগামী অর্থ বছরে 49.57% বরাদ্দ বেড়েছে। আচ্ছা, ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান, ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে এসএমই খাতে সরকার মানে বিভিন্ন যে পদক্ষেপ নিয়েছেন, এগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে 24 সালে এসএমই খাতের অবদান 32 ভাগে উন্নয়ন হবে। আচ্ছা, ক্ষুদ্র ও মাঝারি, তার মানে হচ্ছে এটা হলো এসএমই। আচ্ছা, এসএমই খাতের কথা যেটা বলা হয়, সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা হলো করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার অতি ক্ষুদ্র, কুটির এবং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের জন্য 20,000 কোটি টাকার স্বল্প সুদে ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা সহ, ওয়ার্কিং ক্যাপিটাল বেনিফিট সহ এখানে হচ্ছে আমাদের সরকারের হচ্ছে 20,000 কোটি টাকা, 20,000 কোটি টাকার বরাদ্দ করেছে। এখন এটা যদি ঠিকমতো ইমপ্লিমেন্টেশন হয়
তাহলে 2024 সাল নাগাদ জিডিপিতে এটার অবদান হবে হচ্ছে 32%। কার এসএমই খাতের অবদান। এবং আপনারা জানেন জিডিপিতে যদি এসএমই খাতের অবদান আস্তে আস্তে আরও বেশি বাড়তে থাকে একটা দেশের রেসিলিয়েন্ট ইকোনমিটার মানে একটা দেশ রেসিলিয়েন্ট ইকোনমির দিকে ধাবিত হয়। আচ্ছা, বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ এর পরের টপিক আমাদের। বিদ্যুৎ জ্বালানি খনি আপনারা খুবই কম বেশি সবাই জানেন। এইবারের বাজেটে যে এডিপি বাস্তবায়নের কথা বলা হয়েছে, আমরা বলছি এডিপি 2,46,000 সামথিং। তো সেইখানে এডিপির বরাদ্দের সবচেয়ে বেশি বরাদ্দটাই হচ্ছে আপনাদের থার্মাল যে বিদ্যুৎ কেন্দ্র, সবচেয়ে বেশি রামপাল বিদ্যুৎ কেন্দ্রে সবচেয়ে বেশি বিনিয়োগ রাখা হয়েছে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ। আচ্ছা, আপনারা এটাও জানেন যে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, আপনারা এই বছর জানেন অনেকেই এটা নিয়ে তিরস্কার করেন বিদ্যুৎ চলে গেলে। লোডশেডিংয়ের সাথে বা এটার কোনো সম্পর্ক নেই, এটার সাথে মিলাইতে আসেন না। যেমন ধরেন আমরা যেটা চিন্তা করছি, কয়লাভিত্তিক পায়রা 1320 মেগাওয়াট থার্মাল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শেষে সাম্প্রতিক প্রধানমন্ত্রী বাণিজ্যিক আচ্ছা দরকার নেই এটার। কয়লাভিত্তিক রামপাল 1320 মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল প্রজেক্ট, মাতারবাড়ি 1200 মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল প্রজেক্টের কাজ চলছে। রাশিয়ার সহায়তার রূপপুরে 2400 মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়িত রয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি হতে প্রায় 780 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এটা খুব ভাইটালি ইম্পর্টেন্ট যে রিনিউয়েবল এনার্জি থেকে আপনি কতটুকু পান, সেটা হচ্ছে 780 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি থেকে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা জানেন এসডিজি বাস্তবায়ন করার ক্ষেত্রে যে কোনো দেশের মোট এনার্জি 10% আসতে হবে রিনিউয়েবল এনার্জি থেকে, কিন্তু আমাদের সম্ভবত এত বেশি নেই, 2 or 3%-এর মধ্যে আছে। এরপর হচ্ছে সামাজিক সুরক্ষা। আমরা সামাজিক সুরক্ষা নিয়ে কিছু আলোচনা করেছিলাম, কিন্তু এখন যে সামাজিক সুরক্ষা নিয়ে আলোচনা করছি এটা সাধারণত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই ভাতাভোগীদের ক্ষেত্রে। এটা সাধারণত দারিদ্র্য বিমোচন কৌশলপত্রে পিআরএসসি বাস্তবায়নের জন্য 14টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে আমাদের দেশে। এবং 21-22 যেই লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল, মানে 21-22 যেই বরাদ্দ ছিল 1,07,614 কোটি টাকা, এবার সেটা হচ্ছে 1,13,000 টাকা, 1,13,500 সামথিং কিছু একটা। আর প্রয়োজন এভাবে পড়ার কারণ এটাকে আপনি এত বেশি কোনোভাবে ওইভাবে কাজে লাগানো যাবে না। আচ্ছা, ডিজিটাল বাংলাদেশ, এটা আপনি কাজে লাগাইতে পারবেন। যেমন ধরেন বিদ্যমান 22টির পাশাপাশি আরও নতুন 5টি সেবাকে করের বাইরে রাখা হয়েছে। কতিপয় আইটি হার্ডওয়্যার বাংলাদেশে উৎপাদন করলে শর্ত সাপেক্ষে 10 বছর কর অব্যাহতি প্রদান করা হবে। বাজেটে তথ্য প্রযুক্তি খাতে আগামী 1 বছরে 10 লাখ লোকের কর্মসংস্থানের ঘোষণা দেওয়া হয়েছে ডিজিটাল বাংলাদেশের জন্য। আচ্ছা, ফাস্ট ট্র্যাক প্রকল্পের ক্ষেত্রে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে হলো রূপপুরে। এরপরে হচ্ছে মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল ফায়ার বিদ্যুৎ। এটা ইম্পর্টেন্ট টপিক, এটা আপনি মনে রাখতে পারেন। যেমন ধরেন এখানে 13,000 আগামী অর্থ বছরের ফাস্ট ট্র্যাকগুলোতে মোট বরাদ্দ হচ্ছে 13,395 কোটি টাকা ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলোতে। কারণ ওই যে অগ্রাধিকার প্রকল্প, যেটা প্রথম অগ্রাধিকার প্রকল্পগুলো নিয়েও অনেক সময় বলেন অনেক জায়গায় পড়ার জন্য, কারণ বিসিএসের এটা বেশ গুরুত্বপূর্ণ টপিক যে সরকারের অগ্রাধিকার যে প্রকল্পগুলো আছে, ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো যেগুলো আছে, সেগুলোতে কোনটাতে কী পরিমাণ খরচ আছে আর কি, সেটা আপনি বুঝতে পারেন। তারপরে এরপরে হচ্ছে বেসামরিক পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের অধীনে আগামী বছরে এই প্রকল্পে বরাদ্দ 6,019 কোটি টাকা, মানে হচ্ছে যে তৃতীয় টার্মিনাল আমাদের বিমানবন্দরের। আর রামপালের বরাদ্দ দেওয়া হচ্ছে রূপপুরে যেটা বলছিলাম 6,554 কোটি টাকা, আর 6,554 কোটি টাকা রূপপুরে কাজে লাগবে আপনাদের। আর হচ্ছে তৃতীয় টার্মিনাল শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের 6,019 কোটি টাকা। আচ্ছা, এবার আসেন ডিজিটাল মুদ্রা। আমরা প্রায় শেষের দিকে আসছি, খুব অল্প সময় আসলে, কারণ এত আলোচনাকে আমি যদি বলতে যাই সব কিছু আপনাদের রাত পার হয়ে যাবে, তো সেটা আমরা আসলে করতে চাই না। তো ডিজিটাল কারেন্সি এই নিয়ে ডিজিটাল কারেন্সি নিয়ে আমাদের গ্রুপে আমাদের একটা ফোকাস রেটিং আছে, আপনারা চাইলে ওখান থেকে কিছু তথ্য দেখে নিতে পারেন কী অবস্থা। বাট এখানে ডিজিটাল কারেন্সিটাকে ভার্চুয়াল যে মুদ্রাটা আছে সেই মুদ্রাটা নিয়ে সরকার এখন কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা চালু করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো ভার্চুয়াল লেনদেনের ক্ষেত্রে অর্থ আদান প্রদান সহজ করা, স্টার্টআপ এবং ই-কমার্স ব্যবসাকে উৎসাহ দেওয়া, নতুন প্রজন্মকে আর্থিক চাহিদা পূরণে ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বেসরকারি ব্যাংক এশিয়া। এটা খুব ভালো করে জানেন, এটা এই বছর ব্যাংক এশিয়া ঘোষণা করছে দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হয়তো বা তারাই উদ্বোধন করতে যাচ্ছে। আর 51% শেয়ার থাকবে নিজেদের কাছে, ব্যাংকের কাছে, আর বাকি শতাংশগুলো বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান এবং লেনদেন প্রতিষ্ঠানের কাছে থাকবে। এ ব্যাপারে অনুমতির জন্য বাংলাদেশ ব্যাংকে একটা ফাইলটা আছে, অনুমতি পেয়ে গেলে হয়তো আমাদের দেশে ডিজিটাল কারেন্সিটা চালু হয়ে যাবে। এবার আসেন এফডিআই নিয়ে আমরা আসলে কি ভাবছি। এফডিআই ইজ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, অ্যান্ড এখানে কর প্রশাসন সহজীকরণ,
কর সহজীকরণ, তারপরে হচ্ছে রেমিটেন্স গাইডলাইন, অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ জনশক্তি, মানে কি এফডিআইকে আকৃষ্ট করতে সাহায্য করবে। এবার এগুলা এফডিআইকে আকৃষ্ট করবে, অ্যাট্রাক্ট করবে, আমরা যে পয়েন্টগুলোর কথা বললাম। আর বাংলাদেশের লক্ষ্যটা কি? বাংলাদেশের লক্ষ্য হচ্ছে 2023 সালে $2.5 বিলিয়ন নিয়ে আসা, $2.5 বিলিয়ন ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে $2.5 বিলিয়ন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে হবে। এটা হলো বাংলাদেশের লক্ষ্যমাত্রা। আর 2022 সালে 2 বিলিয়ন, 2023 সালে হচ্ছে $2.5 বিলিয়ন মার্কিন ডলার। সরকারি পদক্ষেপগুলোর কথা শোনেন। সরকারি পদক্ষেপগুলো হচ্ছে দেশ ও দেশের বাইরের সেমিনার, ওয়ার্কশপ, রোড শো, ট্রেড শো আয়োজনের পৃষ্ঠপোষকতা, বাংলাদেশ ট্রেড এবং ইনভেস্টমেন্ট সামিট, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করা, এক্সপোর্ট 2020 দুবাইতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, দেশের 100টি অর্থনৈতিক অঞ্চলে স্থাপনের কার্যক্রম চলমান, যার মধ্যে 97টি অর্থনৈতিক অঞ্চল কার্যক্রম অনুমোদন প্রদান করা হয়েছে, 28টি বাস্তবায়নাধীন। অর্থনৈতিক অঞ্চলে 196টি প্রতিষ্ঠানকে জিম বরাদ্দ দেওয়া হয়েছে, মানে জমি বরাদ্দ দেওয়া হয়েছে, যাদের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ $25 মিলিয়ন মার্কিন ডলার। বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য $4 মিলিয়ন মার্কিন ডলারের ব্যবস্থা করা হয়েছে। পিপিপি প্রকল্পের বাস্তবায়নের জন্য পিপিপি আইন 2022 পরিকল্পনা চলমান। এই যে কথাগুলো বললাম, এফডিআই এর আকৃষ্ট করার লক্ষ্য এবং এফডিআই এর জন্য সরকারের পদক্ষেপ, আপনারা যদি এই 3টা পয়েন্ট উল্লেখ করে রাখতে পারেন, তাইলে এফডিআই সংক্রান্ত যদি কোনো ফোকাস রাইটিং আসে কাজে লাগাতে পারবেন। কারণ সামনে এফডিআই সংক্রান্ত যেহেতু একটা তথ্য আংটা তারপরে মানে সরবরাহ করছে, তো সেই ক্ষেত্রে এবার বিসিএস এখান থেকে কিন্তু কোশ্চেন চলে আসতে পারে। এবার আসেন প্রবাসী আয় বৃদ্ধির জন্য পদক্ষেপ। আমরা কিন্তু প্রথম দিকে প্রবাসী আয় বৃদ্ধির জন্য বলছি 2.5% ইনসেন্টিভ এবং $5,000 উপরে কাগজপত্রগুলোর, আসলে গরিমসি কাগজপত্রগুলোর যে ডকুমেন্টেশনের প্রসেসটা আরও সহজ করছে সরকার। মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে বাজেটে সরকারি কর্মপরিকল্পনা, টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, দরিদ্র জনগোষ্ঠীর বৃহত্তর অংশকে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় নিয়ে আসা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে মজুতদারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, বেসরকারি খাতে ঋণ প্রবাহ অব্যাহত রাখা। এগুলো হচ্ছে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ। এখন মূল্যস্ফীতি সংক্রান্ত যে কোনো টপিক আসলেও কিন্তু আপনারা এটা লিখতে পারবেন। এই জিনিসগুলোকে আমরা আপনাদের আলোচনার একদম শেষের দিকে রাখছি, যার কারণে করে আপনারা প্রথম এবং শেষের সাথে এক ধরনের মিল খুঁজে পান। কারণ প্রথম থেকে যে আলোচনা হয়, মাঝখান দিয়ে সেই আলোচনাগুলা অন্য আলোচনাগুলোর দিকে গেলে অনেক সময় বোরিং ফিল করেন। এইগুলা শেষের দিকে যে কথাগুলো বললাম, এগুলা ফোকাস রাইটিং আপনারা সরাসরি খুব ডিরেক্টলি ইনক্লুড করতে পারবেন। এবং লাস্ট টপিক আমরা এরপরে আপনাদের কিছু প্রশ্ন উত্তর নেব, এরপর আমরা ক্লাস শেষ করে দেবো। ভর্তুকি এবং প্রণোদনা খাতে 82,725 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ভর্তুকিতে রাখা হয়েছে আপনার 82,725 কোটি টাকা। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি যে ভর্তুকি সেটা হলো কৃষি খাতে 24,000 কোটি টাকা, 24,000 কোটি। এখন ঘটনা হলো এটার দরকারটা কি? এটার দরকার হলো, এটা বিসিএসের প্রিলিতে অনেকবার আসছে। হ্যাঁ, এটা বিদ্যুৎ খাতে 18,000 কোটি, বিদ্যুৎ খাতে 18,000 কোটি। এরপরে খাদ্যে ভর্তুকি, যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো লিখে দিচ্ছি। খাদ্যে ভর্তুকি 6,745 কোটি। রেমিটেন্সে হচ্ছে আপনার 6,020 কোটি। আর হচ্ছে রপ্তানিতে, ইম্পোর্টের জন্য প্রণোদনা হচ্ছে 8,300 কোটি। এটা 7,500 কোটি টাকা ছিল একটা সময়। এটা 40তম একটা বিশেষের প্লিতে আসছিল যে ইম্পোর্টের প্রণোদনা আর হচ্ছে কৃষির প্রণোদনা। হ্যাঁ, মানে প্রণোদনা এবং ভর্তুকি দুইটাকে একসাথে এখানে মিলিয়ে দেওয়া হয়েছে। কারণ হলো কি, প্রায় কাছাকাছি দুইটা জাম। হ্যাঁ, প্রায় কাছাকাছি দুইটা টার্ম। রেমিটেন্সে আসলে প্রণোদনা তো রেমিটেন্সে ভর্তুকি বলা যায় না, রেমিটেন্সে প্রণোদনা বলা যায় আর কি। তো যাই হোক, আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। আমাদের মোটামুটি যা যা বলার কথা ছিল, যেসব নিয়ে আলোচনা করার কথা ছিল, আমরা সেগুলো বলতে পারছি। খুব দ্রুত হয়েছে যদিও, কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে বাজেটটাকে আরও বেশি সহজবোধ্য করার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। আচ্ছা, আপনাদের কি কোনো কোশ্চেন আছে?
আমাদের লাইফকে আটকে গেছিলো কোনো সময়? আচ্ছা, বাজেটের ফাইল থেকে কতটুকু পড়তে হবে, কতটুকু বাদ দিতে হবে? অয়ন ওকে। আচ্ছা, অয়ন ওকে সবসময় খুব ভালো বোঝে। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, আচ্ছা ঠিক আছে। আপনাদের আর কোনো সম্ভবত আর কোনো কোশ্চেন নাই, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আপনাদের সাথে পরবর্তীতে আরও একদিন কথা হবে, সমস্যা নেই। আমরা আবার হয়তো বা এরকম ইম্পর্টেন্ট কোনো ক্লাস নিয়ে আপনাদের সাথে সামনে আসবো। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।